সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যক্তি জীবন ছিল বৈচিত্র্যে ভরা। সে জীবনের গতি কখনোই সরল রেখা অনুসরণ করেনি। প্রচুর বাঁক আর খানাখন্দ নিয়ে অসংখ্য ভাঙচুর করেছিল তার জীবনে। আর সে সমস্তই ছিল বলেই তার সাহিত্য জীবন এত বিচিত্র হতে পেরেছে। তার সাহিত্যে তো বৈচিত্র্যের অভাব নেই, তার ব্যক্তি জীবনের মতোই হরেক রকম মানুষ আর তাদের সমস্যা, সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষার ছবিতে তার সৃষ্টিলোক পরিপূর্ণ। সুশৃঙ্খল, শান্ত, নিরুত্তাপ জীবন শরৎবাবুর কোনো দিনই ছিল না, এমনকি ছেলেবেলাতেও নয়। আর সম্ভবত তিনি সেটা চানওনি, বরং একটা অ্যাডভেঞ্চারাস মন ছিল, একটা বোহেমিয়ান ভাব ছিল তার সেই জন্মলগ্ন থেকেই। ইন্দ্রনাথ, শ্রীকান্ত ছাড়াও অন্যান্য উপন্যাসে বর্ণিত একাধিক চরিত্র এবং ঘটনা থেকে কেন জানি না মনে হয় শরৎবাবু নিজেও শিকারী ছিলেন অথবা শিকার ভালোবাসতেন। প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলে বোধ করি এসব লেখা সম্ভব হতো না। এ অনুমান মিথ্যে নয়। শরৎচন্দ্রের বহু বিচিত্র জীবনের অসংখ্য ঘটনার ভিড় সরিয়ে খুঁজে পেতে দেখলে অনুমান পাকা করার রসদ মেলে। পুরোদস্তুর শিকারী না হলেও তিনি যে শিকার ভালোবাসতেন এবং শিকারে যেতেন, এমন তথ্য তার জীবনের ঘটনাপঞ্জির এখানে উল্লেখ করা যেতে পারে। এই ভিডিওতে আপনারা শুনবেন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শিকারী জীবন, যা একদমই একটি অজানা কাহিনী তুলে ধরব। মাছ ধরা শরৎচন্দ্রের ছেলেবেলার অনেক প্রিয় শখের মধ্যে একটি ছিল। ছিপ হাতে প্রায়ই তিনি মাছ ধরতে বসতেন। শ্রীকান্তের প্রথম পর্বের এক জায়গায় শ্রীকান্তের মাছ ধরার ঘটনা এই প্রসঙ্গে মনে পড়ে যায়। সেদিন শনিবার, স্কুল হইতে সকাল সকাল ফিরিয়াছি, গঙ্গার জল মরিতে শুরু করিয়াছে। তাহারই সংলগ্ন একটা নালার ধারে বসিয়া ছিপ দিয়া ট্যাংরা মাছ ধরিতে বসিয়া গিয়াছি। নয়নবাগদির সঙ্গে বসন্তপুরে ভালো ছিপের সন্ধানে গিয়ে ফেরার সময় পথে ঠ্যাঙাড়েদের হাতে পড়ার ঘটনা তো পাঠকদের কাছে অজানা নয়। শরৎচন্দ্রের মাছ শিকারের অন্যতম সঙ্গী ছিল ছেলেবেলার অত্যন্ত কাছের সঙ্গী কালিদাসী। ছিপ ফেলতে বসলো দুজনে, কিন্তু শরৎচন্দ্রের ফায় ফরমাসের অভাব নেই। এই কালিদাসী তামাক সাজ, চার ফেল, তোর বেশ খাচ্ছে, আমার খাচ্ছে না কেন, কটা ধরলি, ব্যাটার ছেলে মাছগুলো বড় চালাক হয়ে গেছে, একবার ঠুকলেই সরে পড়ছে বারে বারে, যাই বল তোর হাত যশ আছে, কটা ধরলি, বলিস কি 12টা, আমার যে 3টে মাত্র মাছ ধরা হলো। শরৎচন্দ্রের মাছ শিকারের বাতিক ব্রহ্মদেশে বাসকালেও যে বেশ জোরালো ছিল, তার বিভিন্ন অন্তরঙ্গজনের লেখায় ব্রহ্মদেশের জীবন সম্পর্কিত রচনা থেকেই জানতে পারা যায়। প্রমথনাথ ভট্টাচার্যকে রেঙ্গুন থেকে কলকাতায় লেখা একখানি চিঠিতে মাছ ধরার সরঞ্জাম পাঠানোর অনুরোধ ছিল শরৎবাবুর। আর একটা কথা, গায়ে গাঁথা বড়শি বড় সাইজে 4-5 জোড়া, মাঝারি সাইজের 2-3 জোড়া এবং কিছু ছিপ বাঁধা করা ও হাতে ভাঙা মুগার সুতো ভাই নিশ্চয় দিও। 1906 সালের মার্চ মাসে চাকরি হারিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্রহ্মদেশে বেকার অবস্থায় দিন কাটাচ্ছিলেন। সেই সময় শরৎবাবুর বিশেষ ঘনিষ্ঠ এবং পরিচিত শ্রী গিরীন্দ্রনাথ দে সরকার পেগু যাচ্ছিলেন, কারণ পেগুর পুকুরে প্রচুর মাছ, কাছাকাছি জঙ্গলে ছোট হরিণ এবং নানা রকমের পাখি, শিকারের বিস্তর সুযোগ। এই সব শুনে শরৎবাবু এক পায়ে খাড়া, পেগু যাবেন, শিকার সম্পর্কে নিজের প্রচুর আকর্ষণ ইত্যাদি ব্যক্ত করতে লাগলেন সেই গিরীনবাবুর কাছে। ফলে পেগুর পথে শরৎবাবুও চললেন সেই গিরীনবাবুর সঙ্গে। মাছ শিকারে শরৎবাবুর যতখানি সাধ্য ছিল না ততখানি। মাছ শিকারের দক্ষতার পুঁজিতে অনিবার্যভাবেই বেশ খানিক ঘাটতি ছিল। একদিন রসুল বক্সের পুকুরে মাছ ধরা হচ্ছে। বড় মাছ ধরার জন্য ফাতনার দিকে স্থির চোখ রেখে অপেক্ষা করার জন্য যে ধৈর্যের প্রয়োজন ছিল, তা শরৎচন্দ্রের না থাকায় গিরীনবাবু তার হাতে একটা ছোট ছিপ ধরিয়ে দিলেন। পরামর্শ দিলেন পুঁটি মাছ শিকার করুন। অগত্যা শরৎবাবু মিনি মাছ শিকারে বসলেন। কোনোবারে একসঙ্গে 2টি পুঁটি শিকার করে পাশে রাখা টিনের বাক্সখানা ভরিয়ে তুললেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অন্য আরেক দিন শরৎচন্দ্র হুইলের ছিপ নিয়ে বসে ওই রসুল বক্সের পুকুর থেকেই পাকা পোনা মাছ শিকারির মতন অল্পক্ষণের মধ্যেই একখানা প্রমাণ সাইজের মাছ ডাঙায় তুললেন। মাছ ধরার শখ মিটলে একদিন শরৎচন্দ্র পেগুর উকিল মিস্টার চ্যাটার্জির বন্দুক নিয়ে কাছের জঙ্গলে গিরীনবাবুর সঙ্গে শিকারের সন্ধানে বের হলেন। জঙ্গলের ভেতর প্রবেশ করে হরিণ শিশুর জন্য প্রতীক্ষা করার সময় কাছেই একটা ফোঁস শব্দে চমকে গিয়ে গিরীনবাবু দেখলেন কাছেই একটা প্রকাণ্ড গোখ্র সাপ। বন্দুকের বাট দিয়ে সজোরে সাপটার মাথায় একটা আঘাত করলেন, তারপর চিৎকার জুড়লেন, শরৎদা পালাও, সাপ! দুজনেই সেদিন নিরাপদে প্রাণপণে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন।
একদিন পেগু মিউনিসিপ্যালিটির সেক্রেটারি মিস্টার রেন কাউন্টার, মিস্টার প্যাখাম, মিস্টার চ্যাটার্জি, গিরিনবাবু এবং শরৎচন্দ্র শিকারে বেরিয়েছেন। বেরোনোর মুখে শরৎচন্দ্রের আস্ফালন ছিল প্রচুর, যেন আজ একটা বাঘ মেরেই তিনি বাড়ি আসবেন, না হলে ছাড়বেন না। জঙ্গলের মধ্যে বন্দুক ঘাড়ে নিয়ে শরৎচন্দ্র একা অনেকটা ভেতরে চলে গেলেন। দূরে গাছ এবং কিছুটা অন্ধকারাচ্ছন্ন অবস্থা, বিচিত্র পাখির ডাক, হরিণ শিশুর নির্ভর যাতায়াত। শরৎচন্দ্র অন্যমনস্ক হয়ে জঙ্গলের একদম পেটের মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। তার সঙ্গী সাথীরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। হঠাৎ গিরিনবাবু জঙ্গলের ভেতরে গুলির শব্দ শুনে সচকিত হলেন, ছুটলেন শব্দ লক্ষ্য করে। অন্যরাও এসে পড়লেন। দেখা গেল খানিক আগে প্রচণ্ড গুলির শব্দ একটা মোটা চিলকে মাটিতে নামিয়ে এনেছে শিকারী শরৎচন্দ্র। কাছাকাছি মাটিতে কোনো শিকারের হদিশ না পেয়ে অধৈর্য শিকারী আকাশের একরাশ উড়ন্ত বকের দিকে বন্দুক চালিয়েছিল। মাটিতে এসে পড়ল মোটা চিলটা। পরীক্ষা করে দেখা গেল গুলি লেগে নয়, গুলির শব্দে চিলটা হার্ট ফেল করেছে। বকেরা নির্বিঘ্নে উড়ে গেছে নিজেদের লক্ষ্যে। এই রকম শিকারের নমুনা দেখে মনে হয় শিকারের অ্যাডভেঞ্চার শরৎবাবুকে যতখানি আকর্ষণ করত, সেই পরিমাণ খাঁটি শিকারের দক্ষতা তার ছিল না। অ্যাডভেঞ্চারের আকর্ষণেই সম্ভবত তিনি শিকারে বেরোতেন। শামতাবেরে ফিরেও শরৎচন্দ্রের শিকারের নেশা যায়নি। মাছ শিকারে শামতাবেরের বাড়ির সামনে পুকুরে ছিপ ফেলতেন। শামতাবেরে এসে একটা দোনালা বন্দুকও কিনেছিলেন তিনি। উদ্দেশ্য, বাড়িতে বন্দুক আছে জানলে ধারে কাছে চোর ডাকাত ঘেঁষবে না। এছাড়া শরৎবাবুর একটা রিভলভারও ছিল। রাত বিরেতে কোথাও বেরোনোর দরকার হলে ওই অস্ত্রটা নাকি পকেটে রাখতেন। একবার এক গরমকালের রাতে শরৎবাবু দিদির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছেন। পথে হারিকেন হাতে গুটি কয়েক লোককে জটলা করতে দেখে দাঁড়িয়ে পড়লেন। জিজ্ঞাসাবাদ করে জানলেন কাছেই একটা গাছের গোড়ায় কোটরে একটা প্রকাণ্ড গোখরো সাপ রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হারিকেনটার আলো কিছুটা উঁচিয়ে ধরলেন। তারপর পকেট থেকে রিভলভার বের করে তাকে মারতে উদ্যত হলেন। শরৎচন্দ্র নিজে সাপ ধরতেও পারতেন। বাজে শিবপুরে থাকার সময় শরৎচন্দ্রের একটা গোখরো সাপ ধরার ঘটনা প্রসঙ্গে তার বাজে শিবপুরের প্রতিবেশী বলাইচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, নিজের চোখে তাহাকে গোখরো সাপ ধরিতে দেখিয়া ইন্দ্রনাথের সাপ খেলাইবার কথা মনে পড়িয়াছে। শরৎচন্দ্র যদিও চোর ডাকাত থেকে সাবধান থাকার প্রয়োজনে দোনালা বন্দুক আর রিভলভারটা কিনেছিলেন, তবু মাঝে মাঝেই সেই দোনালার আগুনে অস্ত্রটাকে বগলদাপা করে নিয়ে রূপনারায়ণের চরে পাখি শিকারে বেরিয়ে পড়তেন। অধিকাংশ সময়ই অবশ্য এই শিকার যাত্রা ভাগ্নে ব্রজদুলাল আর নন্দদুলাল মুখোপাধ্যায়ের উৎসাহেই হতো। কেননা এই শিকার করা পাখি শরৎবাবু কোনোদিনই খেতেন না। মাছ মাংস অবশ্য খেতেন, যদি খুব সুন্দর করে রান্না হতো। রূপনারায়ণের ধুধু করা বালির চরে শীতকালে দূর দূরান্ত থেকে উড়ে আসা পাখির যেন মেলা বসে যেত। শরৎবাবুর ভাগ্নে শ্রী নন্দদুলাল মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানা গেছিল শরৎবাবু নাকি পাকা শিকারী ছিলেন। তার দোনলার নল গুলি শটান ছুটত উড়ন্ত পাখির বুক তাক করে, এবং অব্যর্থ লক্ষ্য ছিল তার, ঘায়েলও হতো। একবার নৌকো করে নন্দবাবু শরৎচন্দ্রের সঙ্গে শিকারে বেরিয়েছেন। স্রোতের টানে নৌকো ছুটছে। হঠাৎ নন্দবাবুর নজরে পড়ল একটা উড়ন্ত পাখি। পাখিটা ডানা ঝাপটিয়ে সেদিকেই আসছে। ভাগ্নে নন্দলালের আবদারে শুরু হলো আকাশ থেকে সেই পাখিকে নামিয়ে আনা। চলন্ত নৌকোয় ছুটন্ত সেই পাখির দিকে বন্দুক তাক করলেন সাহিত্যিক শরৎচন্দ্র। গুলি ছুটল। আকাশ থেকে ডানা গুটিয়ে সেই পাখি পড়ল নিচে। এমনি অব্যর্থ ছিল শরৎচন্দ্রের হাত। আর একবার পাখি শিকার করতে গিয়ে এক বিপত্তি ঘটতে বসেছিল, সেটাও এখানে উল্লেখ করা দরকার শিকার প্রসঙ্গের ইতি টানার আগে। কেননা শিকারী শরৎচন্দ্রের জীবনে সেটার একটা বিশেষ তাৎপর্য আছে। এই শিকার অভিযানের উদ্যোক্তা ছিলেন শরৎবাবুর বড় ভাগ্নে ব্রজদুর্লভ মুখোপাধ্যায়, নন্দবাবুর অগ্রজ। বন্দুক পায়ের কাছে রেখে বসে রয়েছেন শরৎবাবু। নৌকো ছুটছে স্রোতের টানে। ব্রজবাবু পা ঝুলিয়ে বসেছেন মাঝির কাছাকাছি নৌকোর ধারে। বন্দুকের নলের মুখটা ব্রজবাবুর দিকেই। হঠাৎ বন্দুক থেকে শব্দ উঠল গুরুম করে। ব্রজদুর্লভের প্রায় কানের কাজ ঘেঁষে বেরিয়ে গেল গুলি। ভীত ব্রজদুর্লভ পড়ে গেলেন নদীতে। সমস্ত নৌকোতে যেন মুহূর্তের মধ্যেই শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। শরৎবাবু সঙ্গে সঙ্গে উঠে পড়ে অবশিষ্ট গুলি ভরা বন্দুকের নলটা নিজের বুকে লাগিয়ে জলের দিকে সন্ধানী চোখ রেখে দাঁড়িয়ে রইলেন। মুখ প্রায় সাদা কাগজের মতন ফ্যাকাশে হয়ে গিয়েছে। এমন সময় ব্রজদুর্লভের মাথা ভেসে উঠল জলে। নৌকোয় তুলে নেওয়া হলো তাকে। শরৎচন্দ্রের নির্দেশে নৌকোর মুখ ঘুরল উল্টো মুখে বাড়ির দিকে। আর শিকার নয়। শরৎবাবু এইভাবে বুকে বন্দুকের নল ছুঁয়ে দাঁড়িয়েছিলেন কেন জিজ্ঞাসা করাতে তিনি বলেছিলেন, ব্রজর গায়ে যদি গুলি লাগতো
সে যদি আর জল থেকে না উঠে আসতো, বাকি গুলিটা আমি নিজেকেই শেষ করে দিতাম। তাহলে ব্রজর মার কাছে ব্রজকে আমি গুলি করে মেরেছি এমন নিষ্ঠুর কথা উচ্চারণ করতে হতো না। নেহাত দুর্ঘটনার মতোই সেদিন কোনোভাবে শরৎচন্দ্রের পায়ের চাপ লেগে ব্রজদুর্লভের দিকে গুলি ছুটে এসেছিল। বরাত জোরে ব্রজবাবু সেদিন বেঁচে গিয়েছিলেন মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু সেদিনই শিকারে ইস্তফা দিলেন, বন্দুককে বিদায় জানালেন চিরকালের জন্য। দক্ষিণী বার্তায় প্রকাশিত বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের লিখিত এই শরৎচন্দ্রের শিকারে জীবনের কিছু কথা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।